হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেন দ্য জিওগ্রাফার। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রজেক্ট রিপোর্ট নিয়ে। আজকের বিষয় সয়েল পলিউশন। তো এই ধরনের প্রজেক্ট রিপোর্ট কীভাবে আমরা তৈরি করি এবং কোন কোন বিষয়গুলো এর মধ্যে থাকে সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করব। আশা করি তোমাদের এটা প্রজেক্ট তৈরির ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আমাদের টাইটেল পেজ। প্রজেক্টের প্রথম যেটা হয় সেটা হচ্ছে টাইটেল পেজ। এই টাইটেল পেজে তোমাদের লিখতে হবে এ স্টাডি অফ সয়েল পলিউশন ইন, যে অঞ্চলের উপর তুমি সয়েল পলিউশন করছো, সাধারণত তোমার নিজস্ব এলাকাকে সিলেক্ট করতে বলা হয়। তাহলে সেটা যদি তোমার কোনো শহর হয় তাহলে শহরের নাম, বা যদি গ্রাম হয় তাহলে গ্রামের নামটা এখানে লিখে দেবে। ইন তোমার গ্রামের নাম। এবার টাইটেল পেজের মধ্যে আর বাকি যে অংশটা থাকে ভিএসি, অর্থাৎ তুমি যে পেপারের ওপর এই প্রজেক্ট রিপোর্টটা করেছো, যেমন ভিএসি 1, অর্থাৎ এখানে আমাদের ভ্যালুয়েটেড কোর্স 1 সেমিস্টার 1 এর জন্য, এবং তার নাম কি এবং কোন এনইপি, এটা 2020 নতুন যে শিক্ষাবর্ষ সেই অনুসারে লিখে নেবে। নেক্সট যেটা করতে হয়, তোমার নাম, কলেজের নাম, সাবমিটেড তোমার নাম, রোল এবং নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ইয়ার, অর্থাৎ তুমি যে ইয়ারে সাবমিট করছো এখানে আমি লিখে দিয়েছি। আর কোন ইউনিভার্সিটি বা কোন স্কুল বা কলেজের আন্ডারে করছো সেইটা এখানে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে তোমার টাইটেল পেজ বা ফ্রন্ট পেজ। বাকি এরপর অন্যান্য যে পেজগুলো আছে সেগুলো আমরা দেখি। এরপর যেটা থাকে সেটা হচ্ছে সার্টিফিকেট। অর্থাৎ এখানে সার্টিফিকেট তোমাদের নিজস্ব স্কুল বা কলেজের যে প্যাড রয়েছে সেই প্যাডে তোমাদের এখানে এই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নিতে হবে, অথবা তোমরা হাতে লিখতে পারো। এই সার্টিফিকেট এবং আ এখানে কি, কি বিষয়গুলো আছে সেগুলো আমি এর আগের যে ভিডিও রয়েছে পন্ড ইকোসিস্টেমের উপরে প্রজেক্ট রিপোর্ট, সেখানে সবিস্তারে বর্ণনা করা আছে। যদি তোমাদের প্রয়োজন হয় সেটা একবার দেখে নিও, তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। শুধু এই সার্টিফিকেট নয়, এর সাথে, সাথে তোমাদের অ্যাকনলেজমেন্ট এ কোন, কোন বিষয়গুলো থাকে, কিভাবে আলোচনা করে, সবগুলোই ওখানে আলোচনা করা আছে। তো তবু আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এটা হলো তোমার সার্টিফিকেট, যেখানে তোমার সুপারভাইজার বা যে শিক্ষক তোমাকে গাইড করছে বা গাইডের নাম এখানে সিগনেচার করবেন এবং তার স্ট্যাম্প দেবেন, ডেট দেবেন। নেক্সট অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো তোমার এই প্রজেক্টে কোন, কোন শিক্ষক মহাশয় এবং কোন, কোন বন্ধু বা অন্য কেউ যদি সাহায্য করে থাকে তাদের এখানে কৃতজ্ঞতা জানাবে। নেক্সট চলে আসে সূচিপত্র। সূচিপত্র এই প্রজেক্ট রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে তোমার যাবতীয় প্রজেক্টের সাব পয়েন্টগুলো এবং তাদের পেজ নাম্বার নির্দিষ্ট করে দেওয়া থাকে। এই বিষয়ে আমার ওই পন্ড ইকোসিস্টেমে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, সেটা তোমরা দেখে নিও। আমি আর এখানে ডিটেইলসে আলোচনা করছি না। ওকে? তাহলে সূচিপত্রের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো এখানে তোমাকে তুলে ধরতে হবে। এবার চলে এসো মূল প্রজেক্টে। মূল প্রজেক্টে যেখানে থাকে প্রথমেই শুরু হয় ভূমিকা দিয়ে। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। এখানে আমরা কি করি? এখানে আমরা জানি যে আ যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিক সম্বন্ধে এখানে থাকে। যেমন আমি এখানে আলোচনা করছি সয়েল পলিউশন নিয়ে। তাহলে এখানে সয়েলের মাটি কি? মাটি এর কাকে বলে? কোথায় দেখতে পাওয়া যায়? এই সমস্ত বিষয়গুলো এখানে লেখা আছে। মাটি দূষণ বলতে কি বোঝো? তার কি, কি সমস্যা হয়? এবং তার কি, কি সমাধান আছে? ওভারঅল তোমার মাটির দূষণ সম্পর্কে একদম মাটি মৃত্তিকা থেকে শুরু করে তার দূষণের কারণ, তার ব্যবস্থাপনা, তার ফলাফল সমস্ত কিছু একটা প্যারা আকারে লেখা আছে। এটা তোমরা পড়ে নেবে। আশা করি এটাই লিখলে তোমাদের প্রজেক্টটা হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি উদ্দেশ্য। উদ্দেশ্য বা অবজেক্টিভসটা কি? না, আমরা প্রজেক্টটা কোন উদ্দেশ্য করব? এখানে আমি ৪ টে উদ্দেশ্য নিয়েছি। প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? না, মাটি দূষণের প্রধান কারণগুলি কি? অনুসন্ধান করা। ২ নম্বর কারণ, মাটি দূষণের প্রভাবসমূহ বিশ্লেষণ করা। ৩ নম্বর, দূষণ থেকে মাটি রক্ষা করতে করণীয় নির্দেশনা প্রদান করা এবং মাটি দূষণ প্রতিরোধে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। তোমরা এই ৪ টে নিতে পারো, অথবা তোমাদের কলেজ বা স্কুল থেকে যদি বলে দেয় তাহলে সেগুলোও নিতে পারো। এবং একটা জিনিস এখানে আমি সমস্ত স্টুডেন্টদেরই বলি যে উদ্দেশ্য কখনোই ৩ থেকে ৪ এর বেশি নেবে না। যত বেশি উদ্দেশ্য নেবে তত তোমার প্রজেক্টটা আরো সমস্যা বা কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে, তাহলে উদ্দেশ্য বোঝা গেল। এবার চলে আসি ৩ নম্বর পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা বা স্টাডি এরিয়া। অর্থাৎ তুমি যে অঞ্চলটাকে তোমার প্রজেক্টের ফিল্ড করার জন্য নিয়েছো, সেটাকেই বলা হচ্ছে এখানে ক্ষেত্র সমীক্ষার স্থান বা স্টাডি এরিয়া। এখানে কি, কি লিখতে হয়? এখানে এই যে সমীক্ষার জন্য নির্বাচিত স্থানটি, অর্থাৎ তোমার যে জেলার অন্তর্গত, যে মৌজার দাগ নাম্বার এবং সমস্ত কিছু এখানে লিখতে হবে। অর্থাৎ তোমার যদি গ্রাম হয়, তোমার গ্রামের নাম, ব্লকের নাম, তোমার থানা বা জেলা এবং রাজ্য সেটা লিখে নিতে হয় এখানে। আরেকটা জিনিস এখানে যেটা হয়, যেটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত সেটা লেখার জন্য। এর জন্য তোমরা কি করবে? এর জন্য কিভাবে এটা এড করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। অথবা YouTube এ যেকোনো ভিডিও এখানে দেখে নিতে পারো যে কিভাবে আমরা কোন জায়গার লোকেশন দেখতে পাবো। সবথেকে সোজা বিষয়, Google ম্যাপ অন করবে, সেই অংশের লোকেশন ম্যাপ তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আমরা লিখে নেব এখানে যে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড পূর্ব থেকে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড পূর্ব এবং উত্তরে অবস্থিত। সেইটা এখানে লিখে দিই। তার সঙ্গে, সঙ্গে আরেকটা যেটা করতে হয়, এইভাবে তোমাদের একটা স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে হবে। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি ময়না সিডি ব্লক, অর্থাৎ ময়না ব্লকের অন্তর্গত একটা
স্টাডি এরিয়া আছে সেইখানে সেটা সিলেক্ট করেছি। যেটা আমরা দেখিয়েছি কিভাবে দেখো, ১ম এ ইন্ডিয়া, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর পূর্ব মেদিনীপুর, তারপরে ময়না। এইভাবে অ্যারো দিয়ে তোমার স্টাডি এরিয়াটা তোমরা এইভাবে একটা স্টাডি এরিয়ার ম্যাপ বা লোকেশন ম্যাপ, এটাকে বলা হয় লোকেশন ম্যাপ, সেটা তোমরা তৈরি করে দেবে। এটা কিভাবে তৈরি করবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আসছে। তাহলে তৈরি করার সবথেকে সহজ উপায়, গুগলে গিয়ে ইন্ডিয়ার ম্যাপ সার্চ করবে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ সার্চ করবে এবং মিদনাপুরের ম্যাপ সার্চ করবে, পেয়ে যাবে। সঙ্গে তোমার যে জেলা বা তোমার যে ব্লক রয়েছে সেটা যদি পাও ভালো, অথবা পূর্ব মেদিনীপুরের মধ্যে তোমার যে অংশটাতে তোমার গ্রামটা বা শহরটা রয়েছে, বা পশ্চিম মেদিনীপুরের যে অংশে রয়েছে সেটা তুমি সিলেক্ট করে দিবে। বা ক্লিয়ার? তাহলে এখানে এই অংশটুকু না দিলেও হবে, কিন্তু এইটুকু জেলাটা যেন শ্রেণীবিভাগ করে এইভাবে ৩ টে ম্যাপের সাহায্যে তুমি লোকেশন ম্যাপটা তৈরি করে দিবে। ওকে, তাহলে ক্ষেত্র সমীক্ষা, আ স্টাডি এরিয়া লোকেশন ম্যাপ এবং তাদের অবস্থান নিশ্চয়ই কোনো সমস্যা নেই। নেক্সট চলে আসি ৪ নম্বরে, যেটা হচ্ছে সমীক্ষা ক্ষেত্রটির ভৌগোলিক বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি যে অঞ্চলটা সিলেক্ট করেছো তার ভৌগোলিক বৈশিষ্ট্য কি? এখানে আমাদের কি লিখতে হয়? তার ভূপ্রকৃতিগত অবস্থা, অর্থাৎ তোমার গ্রামের বা তোমার শহরের ভূপ্রকৃতিগত অবস্থা কি? এটা তো আমরা ছোট করে পাবো না। তাহলে তোমরা এটা সবসময় এখানে যেটা করবে যে ওই জেলাকে সিলেক্ট করবে। অর্থাৎ আমি যদি পশ্চিম মেদিনীপুর ধরি, তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার ভূপ্রকৃতি কেমন, তার জলবায়ু কেমন, তার স্বাভাবিক উদ্ভিদ কেমন, তার মৃত্তিকার প্রকৃতি কেমন, এই বিষয়গুলো এখানে লিখতে হবে। এখানে তোমরা কিছু ইনফরমেশন পেয়ে যাবে, অথবা কিছু ইনফরমেশন বিভিন্ন বই বা Google থেকে তোমরা আ উম নিজেরাই খুঁজে নিতে পারো। নেক্সট ৫ নম্বর মেইন পয়েন্ট হচ্ছে কার্যপদ্ধতি বা মেথোডোলজি। তো কার্যপদ্ধতি ডিসকাস করার আগে আমি একটা কথা বলে দিই যে, এখানে আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। এনভায়রনমেন্টাল প্রজেক্টগুলো, যেগুলো তোমাদের অনার্স, গ্র্যাজুয়েশন বা স্কুল লেভেলে বিভিন্ন কাজে লাগে, সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। পন্ড ইকোসিস্টেম, সয়েল ইকোসিস্টেম, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, সমস্ত বিষয়গুলো নিয়ে এভাবেই আলোচনা করেছি। সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাদের সমস্যা, তারা যদি এই প্রজেক্ট নিয়ে সমস্যায় থাকে তাহলে সেটার সমাধান পেয়ে যাবে। এরপর হচ্ছে কার্যপদ্ধতি। ৫ নম্বর মূল পয়েন্ট হচ্ছে গিয়ে তাহলে কার্যপদ্ধতি। এখানে কি? না, এখানে আমরা টোটাল তোমার প্রজেক্ট ওয়ার্ককে ৩ টে পার্টে আমরা ভাগ করে নিয়েছি। ১ নম্বর কি? না, ক্ষেত্র সমীক্ষার পূর্ববর্তী পার্ট। ২ নম্বর ক্ষেত্র সমীক্ষা চলাকালীন পর্যবেক্ষণ ও নথিভুক্তকরণ, এবং ৩ নম্বর হচ্ছে সমীক্ষার পরবর্তী পার্ট। অর্থাৎ প্রি-ফিল্ড স্টাডিটা কি করেছি? না, প্রি-ফিল্ড স্টাডিতে আমি ডিসকাস করেছি কি বলা আছে। প্রি-ফিল্ড স্টাডিতে আমরা কি করেছি? যে অঞ্চলটা আমি সিলেক্ট করেছি, সেই অঞ্চলটা সম্বন্ধে আমি বিভিন্ন বই, বিভিন্ন নিউজ পেপার এবং ইন্টারনেট থেকে সেই এলাকার মানচিত্র এবং সেই এলাকার সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। সমীক্ষা ক্ষেত্রে উপস্থিত হওয়ার পূর্বেই ওই জায়গায় জৈব, অজৈব উপাদানগুলির অবস্থান, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা হয়েছে, এবং মৃত্তিকা দূষণের সম্পর্ক ধারণা গড়ে তোলা। অর্থাৎ মৃত্তিকা দূষণ কাকে বলে, কিভাবে হয়, সেই সমস্ত বিষয়গুলো আমি বিভিন্ন বই থেকে পড়ে ফিল্ড করার পূর্বে জেনেছি। আরেকটা যেটা জেনেছি, এখানে তোমাদের আরেকটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে প্রশ্নমালা বা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হয়। ক্ষেত্র সমীক্ষার পূর্বেই আমাদের এই কোয়েশ্চেনিয়ার বা প্রশ্নমালাটাকে তৈরি করে নিতে হয়। এই কোয়েশ্চেনিয়ার বা প্রশ্নমালা কি সেটা আমি আ অলরেডি আলোচনা করেছি, এবং ওই প্রশ্নমালা থেকে কিভাবে আমরা গ্রাফ তৈরি করি সে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ভিডিও আমার এই চ্যানেলে আছে। তোমরা অবশ্যই দেখে নিও। কিভাবে প্রশ্নমালা তৈরি করবে, বিভিন্ন টপিকের উপর প্রশ্নমালা কিভাবে হবে, সেগুলো সবই দেওয়া আছে। নেক্সট চলে আসি সমীক্ষা চলাকালীন কি কার্য আমি করব। সমীক্ষা চলাকালীন আমার যেটা করতে হবে, তোমাকে এই প্রশ্নপত্রটা নিয়ে সার্ভে করতে হবে। অর্থাৎ তুমি যে তোমার এলাকায় যাবে, সেই এলাকায় তোমার ওই কোয়েশ্চেনিয়ারটা বা প্রশ্নপত্রটা নিয়ে তুমি সেই অঞ্চলের মানুষের সঙ্গে কথাবার্তা বলবে এবং তাদের থেকে বিভিন্ন তথ্য নেবে। কোন বিষয়ে তথ্য নেবে? সয়েল পলিউশন সম্পর্কে কিভাবে হয়, তারা জানে কিনা সয়েল পলিউশন কিভাবে প্রতিরোধ করতে হয়, কি তার ব্যবস্থাপনা আছে, এই সমস্ত বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবে এবং কোয়েশ্চেনিয়ারে দাগ দিয়ে দেবে। সেটা কি? আমি ওই যে বললাম আগের ভিডিওতে আমার আছে, এখানে দেখে নিও কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। হুম, কাজ করতে হয়। তাহলে কি করলাম? মানুষের মতামত সংগ্রহ করা হলো, এবং সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই যে তুমি যে সার্ভে করছো, সেই সার্ভে করার ছবিগুলো তোমাকে কি করতে হবে? ক্যামেরা বন্দী করতে হবে। তোমার নিজস্ব মোবাইল আছে, আমাদের সবারই স্মার্টফোন আছে। সেখানে আমরা প্রায়শই Facebook, Twitter, রিলস দেখি। তার পরিবর্তে আমাদের এটাকে কিছু পড়াশোনার কাজে লাগাতে হবে। তাহলে এখানে কি করতে হবে? আমাদের এই ক্যামেরা নিয়ে তুমি আ কলেজ বা স্কুলের আই কার্ডটা পড়ে গেলে সেখান থেকে তোমাকে ছবি তুলতে হবে যে তুমি তাদের সঙ্গে কথা বলছো। সেই সঙ্গে আরো কিছু ছবি তুলতে হবে যে সয়েল পলিউশন হচ্ছে ওই অঞ্চলে, সেই ছবি কিছু রাখবে। যেগুলো তোমাকে খাতার সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে ডেটা এনালাইসিস পার্টে। এটা গেল তাহলে আমাদের ক্ষেত্র সমীক্ষা চলাকালীন ২ টো কাজ। একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার নিয়ে আমরা কোয়েশ্চেন করব, আর বিভিন্ন ছবিগুলো ক্যামেরাবন্দী করব। নেক্সট সমীক্ষা পরবর্তী পার্ট। এবার কি হবে? না, এবার আমরা ওই যে ফিল্ডে গেলাম, সেই ফিল্ড থেকে যে ডেটা পেলাম সেটাকে মাস্টার টেবিলে সুন্দর করে ইনপুট করতে হবে। তথ্যগুলিকে প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল মেথডের দ্বারা বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে হবে, এবং উপযুক্ত গ্রাফের মাধ্যমে পাই অথবা বার অথবা লাইন গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সেটা কিভাবে করব, বা কিভাবে আমরা কোয়েশ্চেনার থেকে পাই এবং বার গ্রাফ তৈরি করি, সেটা কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও।
অবশেষে এই অঞ্চলটির মাটি দূষণের কারণ, প্রভাব এবং সম্ভাব্য প্রতিকার সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা তুলে দেয়। অর্থাৎ কেন হচ্ছে, কি হচ্ছে সেই বিষয়ে সমস্ত ধারণাগুলো এখানে আমাকে ডেটা অ্যানালাইসিস পার্টে লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল যে ৫ নম্বর পার্টে আমরা কিভাবে সেগুলোকে নিয়ে আলোচনা করব। নেক্সট ৬ নম্বর সমীক্ষার প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ তুমি যে ফিল্ড সার্ভেতে যাচ্ছ সেখানে কি তোমার প্রয়োজন হয়। প্রথমত নোটবুক, প্রশ্নপত্র, ক্যামেরা বা ক্যামেরাযুক্ত মোবাইল, বাইনোকুলার যদি প্রয়োজন হয়, নাহলে প্রয়োজন নেই, এবং সমীক্ষা করার জন্য ওই অঞ্চলের মানচিত্র। সেটা তোমার কাছে না থাকলেও চলবে, Google ম্যাপ থেকে তোমরা এখন সেটা ইউজ করে নিতে পারো। এবার চলে আসি মূল পার্ট, যেটা হচ্ছে তথ্যের বিশ্লেষণ। অর্থাৎ আমরা এই যে পোস্ট ফিল্ড ওয়ার্ক যেটা করলাম, সেখানে যে মাস্টার টেবিল করলাম, সেগুলো থেকে যে ডেটা অ্যানালাইসিস পেলাম বা ডেটাকে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে যে তথ্যগুলো পেলাম, সেগুলো এখানে তোমাকে এবারে ডেটা অ্যানালাইসিস বা তথ্য বিশ্লেষণ পার্টে সেগুলো লিখতে হবে। তার মধ্যে আমরা ৩ টে জিনিস পাবো। এক হচ্ছে মৃত্তিকা দূষণের কারণ, মৃত্তিকা দূষণের প্রভাব এবং মৃত্তিকা দূষণের ব্যবস্থাপনা। এই ৩ টে বিষয় নিয়েই এখানে আমাদের আলোচনা করব, এবং এগুলোই সবাই তোমরা আলোচনা করবে। এর থেকে বাইরে কিছু করার দরকার নেই। তাহলে দেখো, মৃত্তিকা দূষণের কারণসমূহ, এই কারণগুলো কোথা থেকে পেলে? তুমি ওই যে সার্ভে করতে গেছিলে কোশ্চেনে নিয়ে, সেখানে একাধিক কারণ আছে। সেই কারণগুলো থেকে তুমি বুঝতে পারলে যে কিভাবে একটা মৃত্তিকা দূষণ ওই অঞ্চলে বা তোমার ওই এলাকাতে মৃত্তিকা দূষণের কারণগুলো কি, কি রয়েছে। আমি যদি তোমাদের কোশ্চেনারটা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে অবশ্যই যে কোশ্চেনারটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে সেগুলোকে তৈরি করতে হয়। ওকে, ওকে। তাহলে দেখো, এইটা হলো তোমাদের কোশ্চেনিয়ার, যেখানে বিভিন্ন কোশ্চেনের আর কিছুই নয়, যেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো থাকে, যেগুলো কি হচ্ছে মৃত্তিকা দূষণ সংক্রান্ত। এই যে যেমন ১ম টাতে কি রয়েছে, আপনি কি জানেন যে আপনার এলাকায় মাটি দূষণ হচ্ছে? হ্যাঁ অথবা না, এইভাবে অ্যান্সার করতে হয়। আপনার অঞ্চলের মাটি দূষণের প্রধান উৎসগুলি কি, কি? শিল্প কারখানার বিভিন্ন যে উৎসগুলো আছে সেগুলো এখানে অপশন দেওয়া আছে। যেটা অপশন বলবে সেটা তুমি টিক চিহ্ন দিয়ে দিবে। এইভাবে তোমাদের কোশ্চেনের একটা তৈরি করতে হয়। সেটা আমি পরে কোনো ভিডিওতে পরে আমার আ অলরেডি আলোচনা করা আছে। তো আ সেটা তোমরা দেখে নিও। তাহলে কিভাবে কোয়েশ্চেনের তৈরি করতে হয় এবং কিভাবে সেখান থেকে গ্রাফ তৈরি করা হয় সেগুলো তোমরা দেখে নিবে। অর্থাৎ পাই এবং বার এবং লাইন ডায়াগ্রাম। ওকে। এবার চলে এসো, তাহলে আমরা কারণগুলো পেলাম। তো কারণগুলোর মধ্যে যেগুলো আমরা পেয়েছি সেগুলোকে দেখো, ১ নম্বর হচ্ছে রাসায়নিকের ব্যবহার, ২ নম্বর হচ্ছে শিল্প বর্জ্য নির্গম, ৩ নম্বর হচ্ছে গৃহস্থালির বর্জ্য। এরপরে যেটা আসে দেখো, এই যে বিভিন্ন বার এবং পাই গ্রাফের মাধ্যমে আমরা যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে দেখানো হয়েছে। তো এই কথাটাই বলছিলাম যে এই বিষয়টা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা YouTube এ বিভিন্ন ভিডিও দেখলে পেয়ে যাবে, অথবা যদি আমার চ্যানেলে তোমরা চাও দেখতে, তাহলে কিন্তু প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোশ্চেনের থেকে কিভাবে আমরা এটা তৈরি করব। মাটি দূষণের উৎস, এইভাবে বর্জ্য পদার্থের ধরন কি আছে সেগুলো এইভাবে তোমাদের ঠিক নাম্বার দিতে হবে, যে কজেস অফ সয়েল পলিউশন, অর্থাৎ মৃত্তিকা দূষণের কারণগুলো সমূহ এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন কারণগুলো আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, যেমন নগরায়ন ও শিল্পায়ন, খনিজ বর্জ্য, পরিবহন থেকে নির্গত তেল ও জ্বালানি পদার্থ, জলবায়ুর পরিবর্তন, বায়ু দূষণ থেকে মাটিতে জমা হওয়া পদার্থ, আ অব্যবস্থিত কৃষি ও জমি ব্যবস্থা, আবর্জনা পুড়িয়ে ফেলা, এছাড়াও অতিরিক্ত বৃক্ষছেদন, অতিরিক্ত পশুচারণ, জুম চাষ ইত্যাদিও মাটি দূষণের অন্যতম কারণ। একই রকমভাবে মৃত্তিকা দূষণের প্রভাব। যেমনভাবে মৃত্তিকা দূষণের কারণে আমরা এখানে বিভিন্ন গ্রাফগুলো ড্র করেছি, কোশ্চেনের থেকে বিভিন্ন প্রশ্নগুলোকে নিয়ে, ঠিক একই রকমভাবে তোমাদেরও এই মৃত্তিকা দূষণের প্রভাবের উপর কোশ্চেনের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সিলেক্ট করলে সেখান থেকে রেসপন্স কেমন করেছে পার্সেন্টেজে সেটাকে কনভার্ট করে তোমাদের এই ধরনের গ্রাফগুলো তৈরি করতে হবে। এখানে আমি গ্রাফগুলো তৈরি করিনি। তোমাদের কিন্তু এগুলো তৈরি করতে হবে। এবং সেটা কিভাবে তৈরি করবে আমি তো বলিলাম, যে ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিও। তাহলে দেখো, মৃত্তিকা দূষণের প্রভাবের মধ্যে কি, কি পেয়েছি? মাটির উর্বরতা হ্রাস, ফসলের উৎপাদনের ক্ষতি করে, মানুষের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করে, জীববৈচিত্র্য নষ্ট করে, জল দূষণকে প্রভাবিত করে বা জল দূষণ ঘটায়, বায়ু দূষণের উপর প্রভাব ফেলে, ভূমিক্ষয় রোধ করে, এবং তার কি, কি আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। নেক্সট ৭.৩ এ কি রয়েছে? মৃত্তিকা দূষণের ব্যবস্থাপনা। অর্থাৎ একই রকমভাবে ওই অ্যা প্রশ্নমালা থেকে এখানেও তোমাদের একটা গ্রাফ তৈরি করতে হবে। ২-৩ টে প্রশ্নকে সিলেক্ট করে সেখান থেকেও তোমাদের এখানে গ্রাফ তৈরি করতে হবে, যে কিভাবে আমরা ওই মাটি দূষণটাকে রোধ করব বা কিভাবে তার প্রতিরোধ করা যাবে। তার মধ্যে ১ নম্বর আছে দেখো, জৈব কৃষি পদ্ধতির ব্যবহার করা। অর্থাৎ রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, ক্রপ রোটেশন করা, ইন্টারক্রপিং প্রভৃতি ইত্যাদি প্রয়োগ করা। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, অর্থাৎ শিল্প থেকে যে কঠিন বর্জ্য বা তরল বর্জ্য নির্গত হয় সেগুলোকে সঠিকভাবে ব্যবস্থা করা, অর্থাৎ তাদের নির্দিষ্ট জায়গায় ফেলা বা ইত্যাদি। গৃহস্থলী বর্জ্যের পুনর্ব্যবহার করা, জমি ব্যবহারের পরিকল্পনা করা, গাছপালা রোপণ ও বন সংরক্ষণ, জীব জৈব বর্জ্যের ব্যবহার করা, বর্জ্য পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা, প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ মাটি দূষণকে রোধ করার জন্য যেমন বায়োরিডিমেশন, ফটো রিমেডিয়েশন
ইত্যাদি প্রযুক্তিগুলো ব্যবহার করা। জনসচেতনতা বৃদ্ধি করা এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তবায়ন। নেক্সট এবং অন্যান্যগুলোর মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নির্দিষ্টকরণ, বর্জ্য পদার্থের পুনরাবর্তন করা এবং সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজন ইত্যাদি গুরুত্ব দেওয়া। তাহলে তোমাদের এখানেও কিন্তু কিছু গ্রাফ তৈরি করতে হবে। যেমনটা আমি মৃত্তিকা দূষণের কারণে করেছি, ঠিক একই রকমভাবে গ্রাফ তৈরি করতে হবে। নেক্সট ৮ নম্বরে চলে এসো, প্রধান আবিষ্কার বা মেজর ফাইন্ডিংস। অর্থাৎ তুমি তোমার এই সার্ভে, অ্যানালাইসিস এবং ফিল্ড ভিজিট করা, সেখান থেকে তুমি যে তথ্যগুলো পেলে, সেগুলো থেকে তুমি কি পেলে? অর্থাৎ টোটাল প্রজেক্টটা করার পর তুমি কি, কি খুঁজে পেলে? ১ নম্বর যেটা পেলাম কি না, এই অঞ্চলে মাটি দূষণের প্রধান কারণগুলি হলো শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, প্লাস্টিক, পলিথিন এবং শহরের আবর্জনা ফেলার স্থান। অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে মেজর ফাইন্ডিংসগুলো কার সঙ্গে রিলেটেড হবে? তোমার অবজেক্টিভসের সঙ্গে। আমাদের প্রথম অবজেক্টিভস কি ছিল? যে মাটি দূষণের প্রধান কারণগুলি কি, কি? তাহলে আমরা পেয়ে গেলাম যে কারণগুলো হলো এইগুলো। এরপর হচ্ছে মাটি দূষণের মধ্যে কি, কি সমস্যা হয়? ফলাফল: মানুষের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা যেমন হাঁপানি, চর্মরোগ, পেটের সমস্যা ইত্যাদি লক্ষণীয় বা দেখা গেছে। ৩ নম্বর, অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার জমির কৃষি উৎপাদনশীলতা নষ্ট করেছে। তাই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। ৪ নম্বর, রাসায়নিক সার বা রাসায়নিক দূষণ মাটির জৈব উৎপাদনের পরিমাণ কমিয়েছে, যার ফলে মাটির উর্বরতা হারিয়েছে। ৫ নম্বর, মাটি দূষণ কমানোর জন্য সাধারণ মানুষের পাশাপাশি সরকারকে উদ্যোগ নিতে হবে এবং কঠোর নিয়মকানুনের ব্যবস্থা করতে হবে। এটা তোমরা অ্যাজ ইট ইজ তোমাদের খাতায় ব্যবহার করতে পারো, বা এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্ক, গ্রুপে পেয়ে যাবে পিডিএফ এর ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে, বা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট ৯ নম্বর হচ্ছে সুপারিশ। অর্থাৎ তোমাকে কিছু মেজর ফাইন্ডিংস বা তুমি যে সার্ভে করেছো তার উপর ভিত্তি করে সরকারকে বা লোকাল অথরিটিকে কিছু সুপারিশ করতে হবে। সেগুলো কি, কি? যেমন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়াতে হবে। কারখানা ও শহরে বর্জ্য ফেলার উপযুক্ত স্থান বা ব্যবস্থাপনা করা। বিষাক্ত সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো। শিল্প অঞ্চলগুলিতে গাছপালা রোপণ করা এবং বৃক্ষছেদন করা। আর লাস্ট এবং ফাইনালি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ওকে? তাহলে এই গেল তোমার মেজর ফাইন্ডিংস এবং রেকমেন্ডেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো পার্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ উপসংহার বা কনক্লুশন। অর্থাৎ এখানে আমরা কি লিখবো? এখানে তুমি টোটাল তোমার অবজারভেশনের উপর ভিত্তি করে লিখবে যে মাটি দূষণ কি, কি কারণে ঘটে, তার কি, কি সমস্যা হয়, সমস্ত কিছু এখানে লেখা আছে। ছোট, ছোট করে এক লাইন, এক লাইন করে লেখা আছে। তো সেগুলো তুমি অ্যাজ ইট ইজ রেখে দিতে পারো তোমার খাতায়, অথবা নিজের মতো করে এড করতে পারো। ফাইনালি এবং শেষ আমাদের পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জিতে কি থাকে? এখানে তোমাদের যে বিভিন্ন বই বা ইন্টারনেট থেকে তুমি যে সাহায্যগুলো নিয়েছো সেগুলো এখানে তোমাদের লিখতে হয়। এখানে আমি অনেকগুলো বই এবং তোমার বাংলা, ইংরেজি উভয় মিলিয়ে সমস্ত বইগুলো দেওয়া আছে। এগুলো তোমরা জাস্ট হাতে লিখে কপি করে দাও। আর কিচ্ছু করতে হবে না। ওকে? অ্যান্ড অবশ্যই সবাই লাস্টলি এখানে আরেকটা জিনিস বলা হয় যে এখানে অ্যাপেন্ডিক্স বলে একটা পার্ট হয়। অর্থাৎ তুমি ওই যে সার্ভে শিটগুলো যেগুলো নিয়ে সার্ভে করেছো, এই সার্ভে শিটগুলো কিন্তু তোমাকে খাতার পেছনের দিকে এড করতে হবে। এগুলো কিন্তু ফেলে দিলে হবে না। তুমি যে ডেটাটা কালেক্ট করেছো সেগুলো কিন্তু তোমার খাতার পেছনে থাকবে। ক্লিয়ার? এবং এই হচ্ছে তোমাদের ফাইনাল কমপ্লিট সয়েল পলিউশনের উপর প্রজেক্ট। তো ধন্যবাদ সকলকে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এই সংক্রান্ত বা জিওগ্রাফি রিলেটেড যেকোনো ধরনের ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।